বলেন না প্লিজ। না, ওইরকম কিছু ছিল না আমার জীবনে। উল্টাপাল্টা ভাবা বন্ধ করো আমাকে নিয়ে। আমাকে নিয়ে বেশি ভাবতে গেলে নিজেকেই ভুলে যাবে। অতীত ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখো। কেন? আপনার কি অতীত ভয়ঙ্কর? ঘুমাও, অনেক রাত হয়েছে। বলেই আদিল ফোনটা কেটে দিল। যে মানুষটার কথা শেষই হয় না, সে কিনা কথা শুরু করার আগে বাই বলে চলে গেল। তাহলে কি সত্যি সত্যি আদিলও জড়িয়ে আছে? পরের দিন সকালবেলা ইরা মায়মুনা শিকদারের সাথে হাতে হাতে সব কাজ শেষ করে রুমে আসার সময় তাকে বলে এসেছিল, ছোট আমি কিছুটা অসুস্থতা ফিল করছি। আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিই প্লিজ। কেউ যেন আমায় ডাকাডাকি না করে, একটু খেয়াল রাখবেন প্লিজ। আচ্ছা তুমি যাও। ইরা নিজের রুমে এসে দরজা আটকে ফোন করলো জুথির নাম্বারে। বেশ কয়েকবার রিং হতেই কল রিসিভ করলো জুথি। অচেনা নাম্বার, তাই অপর প্রান্তে জুথি সালাম দিয়ে হ্যালো বলতেই ইরা বলল, কেমন আছিস ইরা? তাছাড়া তুই ফোন কোথায় পেলি? আরে শান্ত হ, আস্তে আস্তে আমি সব বলছি। ভাইয়া কোথায়? এখানেই আছে। ফোনটা ভাইয়ার কাছে দে জুথি। জুথি ফোনটা ঈশানের দিকে এগিয়ে দিতেই ঈশান ফোনটা হাতে নিয়ে কথা বলে ইরার সাথে। হ্যাঁ বোন বল। ভাইয়া আমাকে একটু বাসা থেকে বের করবা প্লিজ। আমি আব্বুর সাথে দেখা করতে যাব, অনেক মিস করছি ওনাদের। ঈশান শান্ত গলায় বলল, আরে বোনু তুই তো আঙ্কেলকেই বলতে পারিসনি, উনি নিয়ে আসবে তোকে। ভাই তুমি কেন বুঝতেছো না? আব্বু আম্মু তো আমাদেরকে এখনো মেনে নেয়নি। তাছাড়া ওনার মতো একজন সম্মানিত মানুষকে আমি কখনোই আমার পরিবারের সামনে অপমানিত হতে দেখতে পারবো না। আব্বু ভীষণ রেগে আছে আমার উপর। তুমি একটু আসবা প্লিজ, জ্যোতিকে সাথে করে নিয়ে এসো ভাইয়া প্লিজ। বোনের এমন ভাবে আকুতি মিনতি দেখে না করতে পারল না ঈশান, তাই ইরাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ঘন্টাখানিক পর আসতেছি বোনু। ওকে। কথা শেষ করে ঈশান কলটা কেটে দিল আর জুথিকে বলল রেডি হওয়ার জন্য। এখন তারা বের হবে। জুথিও আপত্তি করলো না, হয়তো ইরা বলেছে যাওয়ার জন্য। জুথি উঠে রেডি হয়ে নিল। রিফাত কোম্পানির কাজে যখন তখন বাসায় আসে আশফাক শিকদারের সাথে দেখা করতে। আশফাক শিকদার প্রিয়াসকে কয়েকবার বলেছিলেন রিফাতের সাথে অফিসে যাওয়ার জন্য, সে যাবে না। তাকে জোট করাটাও বোকামি। আশরাফ শিকদার অনেকটাই ব্যস্ত নির্বাচন নিয়ে। সামনে নির্বাচন হাতে গোনা মাসখানেক আছে। রিফাত আশফাক শিকদারের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। কলি বসে বসে টিভি দেখছে। রিফাতকে দেখে তার দুষ্টু বুদ্ধি মাথায় আসলো, তাই রিফাতের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন মিস্টার দিনকানা? হাই, আল্লাহ কাকে কি বলেছি, দেখা হলেই কিনা সে কানা বলে ডাকে। রিফাত রাগে কসকস গলায় বলল, ম্যাম দয়া করে কানা বলবেন না আমাকে। নিশ্চয় আমি এতটাও অন্ধ নই। আর আমি অন্ধ হলে নিশ্চয় আপনার বাবা চাচারা আমাকে বসে বসে বেতন দিত না, তাই না? আমাকে এভাবে বলছেন কেন? আপনিই তো বললেন যে আপনি দিনকানা। আরে ম্যাম, ওইটা তো মজা করে বলছি। আমি কি জানতাম নাকি আপনি মজা বোঝেন না? আমাকে ইনসাল্ট করলেন কেন? এতটা সাহস হয়নি ম্যাম আমার। তারপরও যদি আপনার মনে হয় আমি আপনাকে ইনস্ট্যান্ট করেছি, তাহলে আমি দুঃখিত। আশফাক শিকদার আস্তে ধীরে এসে বসলেন রিফাতের পাশে। রিফাতকে উদ্দেশ্য করে বললেন, তোমার জন্য একটা পাত্রী দেখতেছি। রিফাত খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি স্যার? হ্যাঁ, মেয়েটা দেখতে কেমন? সে সুন্দর আছে, তবে একটি সমস্যা আছে। কি সমস্যা? রিফাত কপাল কুঁচকেই বলল, একটু চোখে কম দেখে, মানে রাতে চোখে কম দেখে। কলি পাশ থেকে বলে, পারফেক্ট ম্যাচিং বড় আব্বু, একদম দিনকানা তো আরেকজন রাতকানা। রিফাত কাঁদো কাঁদো গলায় বলল, বিয়ে ক্যান্সেল। আমি বিয়ে করব না। ঈশান আর জুথি বাড়ির ভেতরে প্রবেশ করতে আশফাক শিকদার ঈশানকে ইঙ্গিত করেই বলল, দিস ইজ নট ফেয়ার ইয়াংম্যান, তুমি কাজটা ঠিক করোনি। ঈশান আশফাক শিকদারের পাশে বসে আশফাক শিকদার মানানোর জন্য বলল, সরি আঙ্কেল, আমার একদমই মনে ছিল না, তবে আপনার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি? আমি তো শুভ কাজটা সেরে ফেলেছি। আশফাক শিকদারের আগে এই পাশ থেকে রিফাত বলে উঠল, ভাই, কাজী কিন্তু আমার 100 টাকা এখনো ফেরত দেয় নাই। চুপ শালা ফকির। এরা কোথায়? ভাবি তো রুমে। জুথি উঠে কলির সাথে সাথে ইরার রুমে গেল।
ইরার দরজার সামনে গিয়ে কড়া নাড়তে ইরা দরজাটা খুলে দিল। কলিকে সাথে দেখে কিছুটা বিরক্ত হলো, তাই কিছুটা চালাকি করে কলিকে পানির কথা বলে নিচে পাঠিয়ে দিল। ইরা জুথিকে বলল এই মুহূর্তে পেট ব্যথা নাটক করতে, তাকে যেভাবেই হোক বাড়ির বাইরে যেতে হবে। জুথি আর কোনো কথা না বলে কান্না করতে শুরু করলো। পেট ব্যথা বলে ঈশান সহ ড্রয়িং রুমে সবাই ছুটে আসলো ইরার রুমে। কি হয়েছে জানতে চাইলে ইরা জানায় জুথির অনেক পেট ব্যথা করছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। ঈশান আর দাঁড়ায় না, সোজা জুথিকে কোলে করে নিয়ে গাড়িতে তোলে। রিফাত যেতে চাইলে ঈশান জানায় এখন যেতে হবে না, যদি দরকার পড়ে আমি কল করব, তখন আসবি। জুথিকে ইরা শক্ত করে ধরে বসে আছে। ইরা ফোনটা বাসায় রেখে এসেছে ইচ্ছাকৃতভাবে, যাতে করে আদিল লোকেশন ট্র্যাক করতে না পারে। ঈশান কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ইরা বলে, ভাইয়া, ব্ল্যাক রোজ বাড়ির লোকেশনটা কই বলো তো? ঈশান কিছুটা কৌতূহল নিয়েই বলল, কেন? এমনি বলো না। ঈশান লোকেশনটা ইরাকে বলে দেয়। সেদিন ইরা জ্ঞান শূন্য ছিল বলে জায়গাটা চিনতে পারেনি, তবে আজ ঠিক খুঁজে বের করে নিবে। হাসপাতালে জুথিকে ভর্তি করা হলো আপাতত 2 দিনের জন্য, অথচ জুথির কিছুই হয়নি। সবটাই ইরার নাটক। ইরা ঈশানকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিল, বলল, ভাই তুমি চলে যাও, কালকে সকালে আবার এসো, আমি জুথির পাশে আছি, যদি কোনো প্রয়োজন হয় আমি অবশ্যই তোমায় কল করব। ইরা কোনো রকম ঈশানকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ইরা আর 1 মিনিটও দাঁড়ায় না। ইরা একা ওই ভয়ঙ্কর বাড়িতে যেতে চাইলে জুথি বলে, অসম্ভব, আমিও যাব তোর সাথে। ইরা জুথিকে কোনোভাবে মানাতে না পেরে তাই সাথে করে নিয়ে যায় সেই ভয়ঙ্কর বাড়িটিতে। ইরা ফোনটা বেজেই চলেছে প্রায় ঘন্টাখানেক ধরে। আদিল রাগে কটমট করতে লাগলো, নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামনে রাখা ছোট্ট টি টেবিলটা বরাবর সহজুড়ে এক লাথি মারে, সাথে সাথে ঘুরিয়ে ভেঙে যায়। এমন শব্দ পেয়ে পাশের রুম থেকে অহনা শিকদার এবং আদিব দৌড়ে ছুটে আসে আদিলের কাছে। অহনা শিকদার গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, হোয়াট রং উইথ ইউ? এমনভাবে পাগলামি করছো কেন? এটা তোমার বাসা নয়। আদিল রাগে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করতে করতে বলল, ও আমাকে জীবনেও শান্তি দেবে না। আমার সুখ কেন ওর সহ্য হয় না? আমার পাসপোর্ট রেডি করো, আই এম গোয়িং টু বাংলাদেশ। আশরাফ শিকদার গম্ভীর মুখে বসে আছেন। আজকাল কি যেন হয়ে চলেছে এ বাড়িতে। মায়মুনা শিকদার 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, ভাইজান আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিকই আছি। আদিসকে বলো একটু আমার রুমে আসতে। আচ্ছা ভাইজান। আশরাফ শিকদার উঠে নিজের রুমের দিকে এগোতে লাগলেন। শরীরটা বেশ ক্লান্ত। রাত পরে তোমার কি কাউকে ভালো লাগে? হঠাৎ করে এই প্রশ্নটা কেন? এমনি তুমি বাংলাদেশি কোম্পানি ওপেন করেছো কেন? তুমি কি তাহলে আর ইউএসএ যাবে না? জানি না, আপাতত এই কাজটাকে প্রফেশনালভাবে নিতে চাইছি। ওহ, তোমার আজকে রাতে একটু সময় হবে? কেন? আসলে আমার একটা বন্ধুর জন্মদিন উপলক্ষে একটা নাইট ক্লাবে প্রোগ্রামের আয়োজন করেছে। তুমি চাইলে আমাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারো। আয়রা গম্ভীর গলায় বলল, নো থ্যাঙ্কস, আমি ড্রিঙ্ক করি না। ওইসব নাইট ক্লাবে যাওয়ার মতন মেয়ে আমি নই। প্রিয়া শান্ত গলায় বলল, হেই, তুমি কি মাইন্ড করলা? আমি তো মজা করে বলেছি তোমাকে। আই নো তুমি ওই রকম মেয়ে নাও, বাট আই লাইক ইউ। হোয়াটস? নাথিং। আফামনি, আপনি অসময়ে এই বাড়িতে কেন? স্যার জানে আপনার এখানে আসবার কথাটা? পারুলের এমন কথায় ইরা কিছুটা হাইপার হয়ে বলল, কেন এই বাড়িতে কি আমি আসতে পারি না? পারুল আমতা আমতা করেই বলল, কেন আসতে পারবেন না ম্যাডাম? এটা তো আপনার বাড়ি। আহেন বহেন। ইরা আর জুথি গিয়ে বসলো সোফায়। পারুল গিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসলো। দুজনে এই জন্য ভয়ে হাত পা কাঁপছে ঠকঠক করে। ইরার এই অসময়ে আসাটা পারুল কোনোভাবে মেনে নিতে পারছে না। পারুলের মনে হচ্ছে এরা গেট দিয়ে বাড়িতে এসেছে। গেট দিয়ে বাড়িতে আসেনি, গেট দিয়ে আসলে তো রতন বাড়িতে ঢুকতেই দিত না। ইরা কফি খেতে খেতে পারুলকে বেশ ভালো করেই লক্ষ্য করলো। দেখলো যে এই মুহূর্তে ভয়ে নেতিয়ে আছে ইরাকে। ইরা পারুলকে ডেকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি 10 বছর ধরে এই বাড়িতে আছো, নাকি মিথ্যে বলেছিলে আমায়? পারুল ভয়ে ভরকে গিয়ে জড়সড় হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ম্যাডাম আমি কিছু জানি না, বিশ্বাস করেন।
পারুল অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কথাটা বলে দিয়েছে। পারুল কথাটা ঘোরানোর আগেই ইরা জিজ্ঞাসা করলো, কি জানো না তুমি পারুল? ম্যাডাম আমি সত্যি কিছু জানি না। বিশ্বাস না হইলে রতন মিয়ার যেই গান। রতন কি তাহলে সবকিছু জানে পারুল? অহনা শিকদার কল করলেন আশরাফ শিকদারকে। অতিরিক্ত রাগের আগুন হয়ে কটমট করতে করতেই বললেন, ইরাকে বাহিরে যেতে অ্যালাউ করেছো কেন তুমি? আশরাফ শিকদার যথেষ্ট রাগী এবং গম্ভীর গলায় বললেন, মানুষ মনে হয় না আমাকে? তোমাদের মা ছেলের মতন পাষণ্ড নই আমি। মেয়েটার বোনের মতন বন্ধু অসুস্থ, তাই তার সাথে হসপিটালে গিয়েছে। তাতে কার কি এমন সমস্যা হয়েছে? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে আমার সাথে চোখ গরম করে কথা বলার? মেয়েটা যদি হসপিটালে যায় তাহলে তো সব চুকেই গেল। আর যদি হসপিটাল বাদ দিয়ে ছুটে গোয়েন্দাগিরি করতে যায় তখন কি হবে? এইসব শুনে আমার কি লাভ? যে ভুল করেছিল তাকে বোঝাও। ভুল করেছে, শাস্তি তো তাকে পেতেই হবে, আগে কিংবা পরে। সব ভুলের ক্ষমা হয় না, অহনা। চুপ করো তুমি। আমি ছেলে না, কোনো ভুল করেছে আর না করবে। অতীতে সব ভুলে যাও। সেই অতীত ভুলার নয়, অহনা। আশরাফ শিকদার কলটা মুখের ওপর কেটে দিলেন। কিছু সময় চুপ করে বসেছিলেন, তারপর আস্তে আস্তে নিচে চলে যান। রিফাত শিকদার মহলে এসেছে আশরাফ শিকদারের সাথে দেখা করতে। এর মাঝে কলি পেছন থেকে ডেকে বলল, এই যে দিনকানা মানে রিফাত, কোথায় যাচ্ছেন? রিফাত গম্ভীর গলায় বলল, উপরে স্যারের রুমে। কলি রিফাতকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখে নিল আর মজার ছলে বলল, আচ্ছা রিফাত, কানা আপনি কি রিলেশন করেন? না, রিলেশন করি না, আর করবো না। ডিরেক্ট বিয়ে করব। কাকে বিয়ে করবে? বড় আব্বুর পছন্দ করা মেয়েটি কি? হ্যাঁ, কেন? কারণ সে রাত কানা আর আমি দিন কানা, পারফেক্ট ম্যাচিং। বিয়ে করলে আমি ওই মেয়েকেই করব। কোনো প্রয়োজন নেই। ওই মেয়ে দেখতে ভালো না, দেখতে বাজে, সুন্দর না। বাই দেবে, আপনাকে আমার ভালো লাগে। রিফাত অবাক নয়নে কলির দিকে তাকিয়ে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নিল আর বলল, একদম বাজে লাগে। কলি বিরক্ত চোখে রিফাতের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি বলতে বা বোঝাতে চাইছেন যে আমি দেখতে অতটাও সুন্দরী নই? রিফাত আমতা আমতা করেই বলল, ওই রকম কিছুই না। আপনার সাথে কি আমাকে যায়? একটিবার ভেবে দেখুন, কই আসমানের চাঁদ আর এই বালুর কণা। আমাদের দূরত্বটা আকাশ ছোঁয়া। এই দূরত্ব কাটিয়ে কখনো পূর্ণতা পাওয়া সম্ভব নয়। কলি স্বাভাবিকের ন্যায়, ভালোবাসা এত কিছু জেনে শুনে হয় না। ভালোবাসা থাকলে দূরত্বটা কিছুই না। প্লিজ আমাকে একটিবার ভালোবাসেন, আমাকে ফিরিয়ে দিয়েন না। আশরাফ শিকদার আসতে ধীরে এগুলেন ড্রয়িং রুমের দিকে। কারোর উপস্থিতি বুঝতে পেরে কলি আর রিফাত বেশ কিছুটা দূরত্ব নিয়ে দূরে চলে গেল। আশরাফ শিকদার এগিয়ে এসে বসলেন সোফায় আর কলিকে বললেন, আম্মু, আমাকে এক গ্লাস পানি দাও তো। হ্যাঁ বড় আব্বু, আসছি। বলে কলি ছুটে গেল পানি আনতে। আশরাফ শিকদার কিছুটা সংকোচ নিয়ে রিফাতকে বলল, একটা অনুরোধ করব বাবা। এ কী সব বলছেন স্যার? অনুরোধ কেন? আপনি আদেশ করবেন আমাকে। খুবই জরুরি একটি বিষয়। আমাদের পুরনো যে ব্ল্যাক ক্রস বাড়িটা আছে, ওখানে কিছু বডিগার্ড পাঠাও বাড়ির চারপাশে নজর রাখার জন্য। কেউ যাতে ভুল করেও বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক আছে স্যার, আপনি একদম টেনশন করবেন না। আমি সব কিছুর ব্যবস্থা করছি। কথাটা শেষ করে রিফাত উঠে চলে গেল। কলি যে তার পাশে ছিল সে দেখেও না দেখার মতন চলে যাওয়াতে কলি বেশ দুঃখ পেল। আশরাফ শিকদার উচ্চ সুরে ডাকলেন আদিস শিকদারকে এবং ওনার ওয়াইফ মাইমুনা শিকদারকে। ডাকার সাথে সাথে তারা হাজির হলো আশরাফ শিকদারের সামনে। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, পিয়াস কোথায়? আদিস শিকদার হয়তো জানেন না, কোম্পানির কাজের জন্য বেশ ছোটাছুটি করতে গিয়ে বাড়ির তেমন খোঁজ খবর নিতে পারছেন না ছেলে মেয়েদের। আদিস শিকদার মাইমুনা শিকদারকে উদ্দেশ্য করে জানতে চাইলেন। মাইমুনা শিকদার মাথা নত করেই বললেন, পিয়াস তো আয়রাকে অফিসে নামিয়ে দিতে গিয়েছে। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন,
প্রিয়াস ফিরলে আমার রুমে অবশ্যই পাঠিয়ে দিবে মনে করে। আচ্ছা ভাইজান। অহনা শিকদার ঘন্টা খানেকের মধ্যে সমস্ত মিটিং এর কাজ ইমিডিয়েটলি শেষ করলেন। সাথে আদিপ তো আছেই। আদিল কোনো রকম কনফারেন্স রুমের মিটিংটা শেষ করেছে। অহনা শিকদারের জোরাজুরিতে আদিল মিটিং শেষ করে আর দেরি করলো না, সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেল। ইতোমধ্যে অহনা শিকদার সবার টিকিটের ব্যবস্থা করে রেখেছেন। আদিল এক মনে বসে বসে ভাবতে শুরু করছে ইরাকে নিয়ে। যেই চোখে আমার জন্য ভালোবাসার সৃষ্টি হয়নি, সেই চোখে আমাকে ঘিরে ঘৃণা আমি সহ্য করতে পারবো না। বিশাল এক এই ভয়ঙ্কর রুমের ভেতরে 4টি মানুষের নিঃশ্বাস ছাড়া কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ইরা চারপাশটা ভালোভাবে দেখে নিল। সামনে এই রতন মিয়া দাঁড়িয়ে, যার এই মুহূর্তে ভয়ে হাত পা কাঁপছে। মাথা নুয়ে দেখেছে, চোখে চোখ ফেলে তাকাতে পারছে না। হয়তো এখানে ইরার আসার কারণটা আন্দাজ করে ফেলেছে। ইরা রতনকে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা রতন মিয়া, আপনাকে আমি কি বলে সম্বোধন করব? রতন ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, আপনি এটা কি কোন? আপনারা আমার মালিক আর আমি চাকর, আপনি আমার নাম ধরেই ডাকেন। এটা কিভাবে সম্ভব? আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়। চাচা বলে ডাকি বরং আপনাকে। রতন মাথা নেড়ে সম্মতি দিল। এই বাড়িতে তো তেমন কিছু নেই, তাই না চাচা মিয়া? হো ম্যাডাম। তাহলে আপনি 25 বছর ধরে কেন এই বাড়িটাকে পাহারা দেন? না না ম্যাডাম, আমি তো বাড়ি পাহারা দেই না। আমি তো একজন দারোয়ান, সামান্য একজন কর্মচারী। এই বাড়িতে তো তেমন কোনো কিছু নাই যে পাহারা দিতে হবে। শুধুমাত্র বাড়িটা দেখতে একটু ভুতুড়ে টাইপের আর কি। হতে পারে। বিশেষ করে নেব আপনার কথাটা। ইরার এমন চতুরতা দেখে রতন মিয়ার ভয়টা যেন বেড়ে দ্বিগুণ হতে শুরু করলো। রতন মিয়া আমতা আমতা করেই বলল, হো ম্যাডাম, বিশ্বাস করতে পারেন। ঠিক বলেছেন আপনি। বিশ্বাস করে ঠকার থেকে বিশ্বাস করে মরা ভালো, তাই না? মানে প্রিয়াস আয়রার পাশ দিয়ে ঘুরঘুর করছে। প্রিয়াস কি বলতে চাইছে আয়রা বেশ ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু আয়রা তো নাইট ক্লাবে যায় না। তাছাড়া প্রিয়াস ছেলেটা তো খারাপ নয়, খারাপ হলে নিশ্চয়ই এতগুলা দিন ঠিক বুঝতে পেরে যেত। প্রিয়াস হয়তো বন্ধুত্ব ভেবেই বলেছিল নাইট ক্লাবে যাওয়ার জন্য, কিন্তু আয়রা শুধু শুধু মাইন্ড করলো। তাহলে কি তার উচিত প্রিয়াসের সাথে যাওয়া? আয়রা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, কয়টায় যাব তোমার সাথে তোমার বন্ধুর বার্থডে পার্টিতে? প্রিয়াস যেন নিজের কানকে এত সহজে বিশ্বাস করতে পারছে না। প্রিয়াস খুশিতে কত হয়ে বলল, রাত 9টার পরে। ওকে। আদিল প্লেনের মাঝেও ছটফট করছে। সে অনেকটাই উত্তেজিত। তার এই মুহূর্তে মনে হচ্ছে ইরাকে মাথার ওপর তুলে একটা আছাড় মারতে। তার কথা অমান্য করার সাহস পেল কোথা থেকে এই মেয়ে? ফোনটা পর্যন্ত ফেলে গেছে। ওকে কাছে পেয়ে একবার কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। কে জানের মায়া নেই না অসভ্য মেয়ে। তোর যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাব। তুই বুঝতে পারিস না কেন? প্লিজ অন্তত আমার জন্য নিজের খেয়ালটা রাখ। আদিলকে এমন হাইপার হতে দেখে আদিলের হাতের ওপর হাত রেখে শান্ত গলায় বলল, ভাই তুমি টেনশন করো না, ভাবি ঠিক আছে। ভাই তুমি ভাবিকে অনেক বেশি ভালোবাসো তাই না? ভাই তোমাকে আগে কখনো এত পাগল করে দেখিনি। আদিল অসহায় দৃষ্টিতে বাইরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আদিবের কথার উত্তর করেই বলল, আমার জীবনে আসা প্রথম নারী ইরা, আমার ভালোবাসার মানুষটি ইরা। কখনো ভাবিনি এমন অদ্ভুত ভয়ঙ্কর ভাবে এই মেয়ের প্রেমে পড়ে যাব। এই প্রেমের শেষ কি আমার জানা নেই, তবে আশা রাখছি ইনশাল্লাহ সুন্দর হবে। আশরাফ শিকদার বিকেলে বসে বসে কফি খাচ্ছেন, আর আদি শিকদার খবরের কাগজ পড়ছেন আর কফি খাচ্ছেন। এর মাঝে আয়রা এবং প্রিয়াস বাড়ির ভেতর প্রবেশ করে। আয়রা ওনাদেরকে দেখেও না দেখার মতন করে ওপরে চলে যায়। প্রিয়াস ওপরে চলে যেতে চাইলে আদি শিকদার ডেকে বললেন, এই ছেলে এখানে আসো। প্রিয়াস আদি শিকদারের ডাকে এগিয়ে গিয়ে আশরাফ শিকদারের পাশে গিয়ে বসলো। তার আদি শিকদারকে উদ্দেশ্য করে বলল, কিছু বলবা ড্যাড? আদি শিকদার গম্ভীর গলায় বললেন, কই থাকো সারাদিন তোমরা? দেখাই পাওয়া যায় না। লাফাঙ্গাদের মতন সারাদিন ঘোরাফেরা করো নাকি? কোম্পানির কাজগুলা করলেও তো পারো। তোমাকে কি আমি এমনি এমনি পড়াশোনা করিয়েছি? বেকারদের মতন চলাফেরা তোমার। প্রিয়াস বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল, এইগুলা বলার জন্য ডাকছো? জ্ঞান না দিয়ে অন্য কিছু বলার থাকলে বলো, নয়তো আল্লাহ হাফেজ। প্রিয়াস উঠে চলে যেতে চাইলে আশরাফ শিকদারের উচ্চ ধমকে
পুরো শিকদার মহল কম্পিত হয়ে উঠল। প্রিয়াস আশরাফ শিকদারের রাগের গতিবেগ বুঝতে পেরে কথা না বাড়িয়ে চুপ করে গিয়ে বসে পড়ল আশরাফ শিকদারের পাশে। হয়তো এখানে অহনা শিকদার থাকলে প্রিয়াসের গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত বাবার মুখের উপর কথা বলার জন্য। আশরাফ শিকদার রাগী গম্ভীর গলায় বললেন, আমি তো তোমার পরিবর্তনটা চেয়েছিলাম। আমি তো পরিবর্তন হয়েছি বড় আব্বু, আমি অনেকটাই ভালো হয়ে গেছি। চুপ করো বেয়াদব ছেলে, তুমি এখনো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।